হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আজ আমার বিয়ে ছিল, তাও সেই মানুষটার সাথে যাকে কিনা আমি কখনো চোখেই দেখিনি। বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, তাই না? হাস্যকর মনে হলেও কথাটা সত্যি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে মিস্টার কাব্য আহমেদ চৌধুরী, বাবা মায়ের ছোট আদরের সন্তান। দীর্ঘ 12 বছর পর বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছেন। দেশে ফেরার সাথে সাথেই যে ওনার জন্য এমন একটা চমক অপেক্ষা করছিল সেটা কে জানতো? উনি জানলে হয়তো দেশে পাই রাখতেন না। কাব্যের বড় ভাইয়ের নাম আদ্র আহমেদ চৌধুরী আর ভাবি মিষ্টি রহমান। নামের মতোই ভাবি আসলে একটা মিষ্টি মেয়ে। ওহো, দেখেছেন, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি স্নিগ্ধা জাহান। আসলে আমি একজন এতিম। মামুনি আর বাবাই মানে কাব্যর মা বাবাই আমাকে মানুষ করেছেন। যতদূর জানি ওনারা আমায় রাস্তায় পেয়েছিলেন, তখন আমার বয়স ছিল 7 বছর। যাই হোক, বাকিটা না হয় গল্প পড়তে পড়তেই জেনে যাবেন। নিজের ভাবনার মাঝেই দরজা ঠেলে ভিতরে ঢুকলো কাব্য। কিছু না বলেই আলমারি থেকে নিজের একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে আমাকে পাশ কাটিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। এদিকে আমি ভ্যাবলাকান্তের মতো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েই থাকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল কাব্য আমার দিকে। তারপর দিল এক ধমক। কি হলো, এখানে এরকম সোয়াংয়ের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো সামনে থেকে, ইডিয়েট কোথাকার। লাফ মেরে উঠলাম আমি। তারপর চুপচাপ নিজের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে কাব্য ল্যাপটপ নিয়ে বিছানার উপর বসলো। ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বেরোলাম আমি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর পড়ে গেলাম মহা চিন্তায়। এখন আমি ঘুমোবো কোথায়? আচ্ছা, এখন কি উনি বাংলা বইয়ের মতো ডায়লগ মারবে, এই মেয়ে আমার বিছানায় তোমার জায়গা নেই, যাও ফ্লোরে গিয়ে ঘুমো? তারপরে কি মুখে বালিশ ছুঁড়ে মারবে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম আর নখ কামড়াচ্ছিলাম। হঠাৎই কানে এলো কাব্যের বলে একটা কথা। ও ইডিয়েট, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের মতো নখ খাচ্ছ কেন? চোখ তুলে তাকালাম কাব্যর দিকে। আমি অস্বাস্থ্যকর। হঠাৎ করেই মাথাটা গরম হয়ে গেল। তাও নিজের রাগটাকে যথাসম্ভব লুকিয়ে রেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি ঘুমোবো কোথায়? ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল কাব্য, তুমি কি বাংলা সিনেমার শাবানা নাকি, যে স্বামী বিছানায় জায়গা দেয়নি বলে ফ্লোরে গড়াগড়ি খাবে সারা রাত, তারপর স্বামীর মন জেতার চেষ্টা করবে? শোনো মেয়ে, এসব ধারণা পাল্টাও আর চুপচাপ বিছানায় এসো। চাইলে সোফাতেও ঘুমাতে পারো, এটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু ফ্লোরে ঘুমানোর যাবে না। গট ইট? তারপর সবাইকে বলে বেড়াবে স্বামী বিছানায় জায়গা দেয়নি বলে ফ্লোরে ঘুমিয়ে অসুস্থ হয়ে গিয়েছি। এইসব আমি মানব না। যতদিন আমার সাথে আসো ততদিন আমার কথা মতো চলতে হবে, বুঝেছ? আমি শুধু ঘাড় উপর নিচ করলাম। মানে বুঝলাম, ব্যাটা পশ্চাৎ রাম ছাগল বুনো হাতি আমাকে ধমকানো হচ্ছে। একবার খালি সকালটা হোক, তারপর বোঝাবো এই স্নিগ্ধা কি জিনিস। কি হলো, সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি? লাইট অফ করো, নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। আমি চুপচাপ একটা বালিশ নিয়ে লাইট অফ করে চলে গেলাম সোফায়। আর যাই হোক, ওই বজ্জাত লোকের পাশে ঘুমোবো না আমি। বিশ্বাস নেই ওনার। কিছুক্ষণ ভ্রু কুচকে থেকে বলল, স্টুপিড একটা। তারপর পাশ ফিরে শুয়ে পড়ল কাব্য। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলাম আমি। চোখ গেল বিছানায় শুয়ে থাকা আমার স্বামী নামক মানুষটার উপর, যে কিনা উপর হয়ে শুয়ে আছে। মুখটাই কি সুন্দর মায়া। ঘুমানো অবস্থায় মনে হয় ইনোসেন্ট একটা বাচ্চা, কিন্তু এই ব্যাটাই আসলে একটা বজ্জাত।
একটু নড়ে চড়ে উঠলো কাব্য। চমকে উঠলাম আমি। এখন যদি দেখে ওনার দিকে এমনভাবে তাকিয়ে আছি, উঠেই কিছু জ্ঞানের বাণী শুনিয়ে দিবে আমায়। মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেলে নিজের একটা শাড়ি নিয়ে ঢুকে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 7:50। আয়নায় নিজেকে দেখে নেমে এলাম নিচে। রান্নাঘরে দেখলাম মামনি আর ভাবি, মানে আদ্র ভাইয়ের বউ, সকালের নাস্তা বানাচ্ছে। আমি পাশে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই ভাবি বলল, কি স্নিগ্ধা, ঘুমকাল ঠিকঠাক হয়েছে? আমি বললাম, হ্যাঁ ভাবি। মামনি আমার গালে হাত রেখে বলল, স্নিগ্ধামা, কাল কাব্য তোর সাথে কি খারাপ ব্যবহার করেছে? আমি মুচকি হেসে উত্তর দিলাম, না মামনি, কাল উনি আমাকে কিছুই বলেনি। উনি যতটা পারছে চেষ্টা করছে সম্পর্কটা নিয়ে স্বাভাবিক হওয়ার। কিন্তু হঠাৎ করে এত বড় একটা ঘটনা মেনে নেওয়া ওনারও তো একটু সময় চাই বলো। মামনি যেন আমার কথায় খুশি হলো, মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিল আর আমায় বলল, আমার ছেলেটা অনেক ভালো রে মা। বাইরেটা নারকেলের মতো শক্ত, ভিতরটা সেই রকমই নরম। আমি মুচকি হাসলাম, বললাম, মামনি, আমি তোমায় আর ভাবিকে সাহায্য করি নাস্তা বানাতে। ভাবি এসে বলল, থাক, আমাদের সাহায্য করা লাগবে না। তুমি এই কফিটা তোমার প্রতিমশাইকে দিয়ে আসো তো। সকাল সকাল কফি না খেলে বেচারা সারাদিন মাথা ব্যথাই করে। এই রে, যেখানে ভাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বললাম, তো তুমি যাও না ভাবি, আমি মামনিকে সাহায্য করি এখানে। ভাবি একটু চোখ রাঙানি দিয়ে বলল, তুমি যাবে, যাও দিয়ে এসো। অতপর কি আর করার, আমাকেই যেতে হলো সিংহের গুহায়। দরজাটা একটু ফাঁক করে দেখলাম উনি কোথায়। যাক বাবা, ঘরে নেই, মানে গেছে ফ্রেশ হতে। ভেবেই নিলাম টুকুস করে ঘরে ঢুকবো আর কফিটা রেখেই চলে আসবো। যে ভাবা সেই কাজ। কিন্তু হাই রে ভাগ্য আমার, সাথে ধোঁকাবাজিও করলো। বেরিয়ে আসার আগ মুহূর্তেই কানে এলো কাব্যের বলা কথা, তুমি কি চোর নাকি, যে চোরের মতো চুপি চুপি ঘরে ঢুকে চুরি করে আবার পালিয়ে যাচ্ছ? হাউ স্টেজ বাবা, শেষমেশ আমাকে একটা চোরের সাথে বিয়ে দিয়ে দিল। সিসি। এমন করে বলল যেন ওনার জীবনটা ভেসে যাচ্ছে। এবার জাস্ট সহ্য হলো না আমার, তাই তেড়ে গিয়ে ওনার মুখোমুখি দাঁড়ালাম। মুখোমুখি বলে ভুল, আমি ওনার বুক সমান। পা দুটো উঁচু করে এক আঙুল তুলে বললাম, কি পেয়েছেনটা কি? হ্যাঁ, কাল থেকে দেখে যাচ্ছি উঠতে বসতে অপমান করে যাচ্ছেন। উনি যেন বেশ মজা পেল আমার কথাটাই, তাই শয়তানদের মতো ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মান আছে তোমার যে অপমান করব? এটাই, এইটুকুই আমার মাথায় আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। তাই রেগে মেগে বললাম, মিস্টার কাব্য আহমেদ, থুকো বজ্জাত আহমেদ, আপনার মতো গন্ডার মার্কা লোক আমি পুরো বিশ্বের একটাও দেখিনি। উগানটা একটা, আপনাকে তো নাসায় পাঠিয়ে দেওয়া উচিত, ব্যাটা বজ্জাত। বলতে বলতেই কাব্যের মুখের দিকে তাকিয়ে বুঝলাম কি ভুল করে ফেলেছি আমি। এবার পাগল খেপেছে। স্নিগ্ধা, পালা, প্রাণ বাঁচাতে চাইলে পালা, যেই ভাবা সেই কাজ। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পালানোর আগেই হাত টেনে ধরলো কাব্য, হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেললো আমায়। আমি ভয়ে ভয়ে মুখ তুলে তাকালাম, দেখলাম কাব্য একটু উঁচিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বলল, কি যেন বলছিলে, আমি ঠিক শুনতে পাইনি, আবার বলো তো দেখি। আমি শুকনো একটা ঢোক গিলে বললাম, কই, কোথায় কি বলছিলাম? কিছু না তো। কাব্য আমাকে নিজের আরেকটু কাছে নিয়ে এসে বলল, ইউ মিসেস আহমেদ, আমি এটা মোটেও পছন্দ করি না। বলেছ যখন, তাহলে সামনে বলার সৎ সাহস রাখো। কি বলেছ যেন, আবার একটু বলো। আমি চোখ মুখ খিঁচে বললাম, সরি, আর বলবো না, কখনো বলবো না। আপনি অনেক ভালো, আপনার মতো ভালো ছেলে এই দুনিয়ার একটাও নেই। কাব্যের কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ খুলে দেখলাম ব্যাটা মুচকি মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে। বলো একটা। বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল কাব্য, আর আমি শুধু বোকার মতো তাকিয়ে থাকলাম। হঠাৎই টনক নড়ে উঠল আমার। একটু আগে উনি কি বলে গেলেন? আমি বলদ? ব্যাটা তুই বলদ, তোর বউ বলদ, তোর ছেলে তোর মেয়েও হবে বলদ। রেগে মেগে বলতে শুরু করলাম আমি।
বাইরে থেকে মুখ একটু বাড়িয়ে বলল কাব্য। বলদকে আর এমনি এমনি বলেছি, তুমি নিজেই স্বীকার করলে তুমি একটা বলদ। আমি ফ্যাল করে তাকিয়ে থাকলাম কাব্যর দিকে। আজও আমি কখন বললাম আমি বলদ? ভাবনার মাঝেই বলে উঠল কাব্য। কি বুঝনি তো? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। এক পা দু পা করে সামনের দিকে এগোতে এগোতে বলল কাব্য। সো মিসেস আহমেদ, আমার একমাত্র বউজানি কে? কেন আমি? তো তুমি এক্ষুনি কি বললে? আমার বউ বলদ, মানে দাঁড়ালো কি? সেই ঘুরে ফিরে স্বীকার করলে তুমি একটা বলদ। আর দ্বিতীয় কথা, আমার ছেলে বা মেয়েরা আর যাই হোক, তাদের মাম্মামের মতো বলদ হবে না, হবে তাদের বাবাইয়ের মতো ইন্টেলিজেন্ট আর হ্যান্ডসাম, বুঝেছো? বলেই ভাব নিয়ে নিজের কলারে একটু টান দিয়ে 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে চলে গেল কাব্য। এদিকে রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি খচ্চর ব্যাটাকে উগান্ডে পাঠিয়ে দিই। রাগে গজগজ করতে করতে নিচে নেমে এলাম আমি। নিচে নামার সাথে সাথে সব রাগ মন খারাপ হাওয়া হয়ে গেল আমার, কারণ বাবাই আর ভাইয়া ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করছেন। ভাইয়ার পাশে চেয়ারে বসে আছেন কাব্য। ভাবতে এমন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। মামুনি আর ভাবি হাসি মুখে খাবার পরিবেশন করছেন তাদের তিনজনকে। বাবা আমায় ডেকে বলল, আরে স্নিগ্ধা মা, ওখানে দাঁড়িয়েছিস কেন? এইখানে আয়। কাব্যর দিক থেকে চোখ সরিয়ে হাসি মুখে তাকালাম বাবাইয়ের দিকে। দেখলাম বাবাইও হাসি মুখে তাকিয়ে আছেন আমার দিকে। মুচকি হেসে এগিয়ে গেলাম আমি। মামুনির পাশে গিয়ে দাঁড়াতেই মামুনি বলে উঠল, কি রে, দাঁড়িয়ে রইলি কেন? নাস্তা করতে বস। আমি মাথা দুদিকে নাড়িয়ে বললাম, না মামুনি, আমি তোমার আর ভাবির সাথেই খাবো। বাবা এটা খেয়ে নিক না। মামুনি আমার গাল টেনে দিয়ে বলল। পাগলি একটা। আমাদের কথার মাঝেই বলে উঠল আদ্র ভাইয়া, আমরা আমাদেরটা নিয়ে নিতে পারবো মা, তোমরা বসে পড়ো নাস্তা করতে। ভাইয়ার কথার সাথে তাল মিলিয়ে বলল বাবাই। হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে নিতে পারবো, তোমরা বসে পড়ো। অতঃপর মুচকি হেসে বসে গেলাম আমরাও সকালের নাস্তা করতে। সকালের নাস্তা করে কাব্য, বাবাই আর আদ্র ভাইয়া বেরিয়ে গেলেন অফিসে। যদিও কাব্য আজকে শুধু সাইটটা দেখতে গেছেন, অফিসে জয়েন করবেন হয়তো কালকে থেকে। আমার আর কিছুই করার নেই আপাতত, তাই নিজের প্রাণপ্রিয় গল্পের বইটা নিয়ে বসে পড়লাম গল্প পড়তে। গল্প পড়ার মাঝেই কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতেই পারিনি। অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে কাব্য। আজকে শুধু দেখতে গেছিল সাইটটা, তাই কোনো কাজ ছিল না বলেই তাড়াতাড়ি ফিরে এসেছে বাড়িতে। বাড়িতে ঢোকার সাথে সাথে ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে খুঁজতে থাকলো স্নিগ্ধাকে। এই মেয়ে আবার গেল কোথায়? দেখছে না কেন? কোথায় গেল? রান্নাঘরের দিকে উকি মারলো কাব্য। দেখলো ভাবি আর মা রান্না করছেন। কোনো রকম বাক্য ব্যয় না করে নিজের রুমের দিকে চলে গেল কাব্য। রুমের সামনে আসতেই দেখলো রুমের দরজাটা হালকা করে ভিড়ানো। দরজাটা আলতো হাতে ঠেলে ভিতরে ঢুকলো কাব্য। দেখলো স্নিগ্ধা বুকের উপর খোলা একটা বই নিয়ে ঘুমিয়ে আছে। মাথার এক অংশের চুল মুখে পড়ে এক পাশ ঢেকে আছে। শাড়িটা হাঁটুর একটু নিচ অব্দি আছে। এক হাতে বই ধরা আর এক হাত পেটের উপর রাখা। অজানা এক ঘোরে চলে যাচ্ছে কাব্য। এই অবুঝ মেয়েটা তার বউ, ভাবলেই হাসি পায় কাব্যের। যে কিনা নিজের শাড়ি সামলে রাখতে পারে না, সে সামলে রাখবে কাব্যকে? হাস্যকর ব্যাপার। এখন তো মনে হচ্ছে বিষয়টা উল্টো, কাব্যকে সামলে রাখতে হবে তার এই পিচ্ছি বউকে। অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল কাব্যের মুখে। গলার টাইটা একটু ঢিলা করে আলমারি থেকে নিজের ব্লু কালারের একটা টি শার্ট ও ট্রাউজার নিয়ে স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল স্নিগ্ধার। আড়ামোড়া নিয়ে আস্তে আস্তে উঠে বসলো। হঠাৎ করে চোখ গেল সোফার উপর বসে থাকা কাব্যর দিকে। দুটো চোখই রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল স্নিগ্ধার, কারণ কাব্য একভাবে স্নিগ্ধার দিকে তাকিয়ে বসে আছে। ব্যাপার কি? এই ছেলে আবার এমন করে তাকিয়ে বসে আছে কেন? কোনো উল্টো পাল্টা মতলব আছে নাকি?
বলেই নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে গেল স্নিগ্ধা। শাড়ি ঠিক করে কাব্যর দিকে তাকিয়ে দেখলো ভ্রু কুচকে তাকিয়ে আছে কাব্য। শেষ? এক ভ্রু নাচিয়ে বলল কাব্য। থতমত খেয়ে গেলাম আমি। মানে? ভ্রু জোড়া ঠিক করে বলল কাব্য। এতক্ষণ যে ডংগুলো করছিলে বলছি সেগুলো কি করা শেষ? দেখুন, উল্টাপাল্টা দোষ একদম দিবেন না। আমি মোটেই ঢং করছিলাম না। শাড়ি ঠিক করা কি আবার ঢঙের মধ্যে পড়ে নাকি? চোখ মুখ কুচকে বললাম আমি। বিনা বাক্যে সোফা ছাড়লো কাব্য। আমার সামনে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে গেল আমার মুখের উপর। আমিও পিছিয়ে গেলাম খানিকটা। বললাম, কি করছেন দেখি, দূরে সরুন। আমার ভয় পাওয়াটাই যেন মজা পেল কাব্য, তাই আর একটু সরে এসে বলল, লিসেন মিসেস আহমেদ, নিজের এই মোটা মাথা থেকে ওসব আজগবি কথা বাদ দাও, বুঝেছ? এইটুকু মাথায় ওসব বদ বুদ্ধি নিয়ে ঘুরো তুমি। চিচি। মাথাটা গরম হয়ে গেল আমার। কাব্যর বুকে আলতো করে ধাক্কা দিয়ে বললাম, এই সব সময় ছিচি করেন কেন? যেন আমি নোংরা আবর্জনা, যে কারণে কাছে আসলেই সব সময় ছিচি করেন। তুমি কি চাও আমি আরো তোমার কাছে আসি মিসেস কাব্য? একটু হেসেই কথাগুলো বললাম আমি। কথাটা যেন তীরের মতো লাগলো আমার হৃদয়ে। কই, এই 2 দিন তো উনি আমায় মিসেস আহমেদ বলে ডেকেছেন, তখন তো এমন অনুভূতি হয়নি। তাহলে মিসেস কাব্য বলায় কেন হচ্ছে এমন অনুভূতি? কি হলো বলো, চাও কাছে আসে আমি? লজ্জায় মাথা নিচু করে নিলাম। বুকের মধ্যে মনে হচ্ছে যেন আস্ত একটা ড্রাম বাজাচ্ছে। লজ্জায় হাঁসফাঁস করছি আমি। আর এই ব্যাটায় দেখো, লাজ লজ্জার কোনো নামগন্ধ নেই। মুচকি হেসে দূরে সরে গেল কাব্য। এইটুকু কাছে আসতেই যদি আপনি লাল নীল বেগুনি হয়ে যান, তাহলে পুরোপুরি কাছে আসলে কি করবেন মিসেস আহমেদ? বাঁকা হেসে বলল কাব্য। এরপর থেকে মাথায় এসব উল্টোপাল্টা চিন্তা নিয়ে বসে থাকলে আরো বেশি করে লজ্জা দিতে বাধ্য হব। কিন্তু মিসেস আহমেদ, সো বি কেয়ারফুল, ওকে? বলেই হাসতে হাসতে চলে গেল কাব্য। ছি, নির্লজ্জ ব্যাটা, কিসব বলে গেল। এতদিন তো আমি ওনাকে ভালো ভাবতাম, কিন্তু না, উনি তো 1 নম্বরের নির্লজ্জ। বিদেশ থেকে এইসব শিখে এসেছে এই ব্যাটা। ছিচি। সন্ধ্যে 6:50 বসার ঘরে বসে আড্ডা দিচ্ছি আমি, মামুনি আর ভাবি। উল্টো দিকে সোফায় বসে ল্যাপটপে কিছু করছেন কাব্য। বাবাই আর ভাইয়া এখনো অফিস থেকে ফেরেননি। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। মামুনি আর ভাবিকে বসতে বলে আমি নিজেই গেলাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথেই এক চিলতে হাসি ফুটে উঠল আমার মুখে। আরে ভাইয়া, তুমি? এসো এসো, ভিতরে এসো। আমার গলার আওয়াজ পেয়ে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো কাব্য। দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছি আমি। আমার উল্টো দিকের হাসি মুখে দাঁড়িয়ে আছে একজন অচেনা ছেলে। ভ্রুজোড়া কুচকে এলো কাব্যের। এই ছেলে আবার কে? কাব্যর ভাবনার মাঝেই উঠে এলো মামুনি সহ ভাবি। আরে পিয়াস, এসো এসো, ভিতরে এসো। কবে আসলে গ্রাম থেকে? হাসি মুখে ভিতরে ঢুকলো পিয়াস ভাইয়া। হাসি মুখেই জবাব দিল, এই তো আন্টি, আজকে সকালে ফিরেছি গ্রাম থেকে। স্নিগ্ধার পড়াশোনা ক্ষতি হয়েছে দেখে আর গ্যাপ না দিয়ে আজকেই চলে আসলাম। সামনে তোর টেস্ট এক্সাম, আর ও যা ফাঁকিবাজ, আমি না আসলে তো বইয়ের দ্বারে কাছেও যাবে না। এই মেয়ে, সেটা আমার ভালো করেই জানা। বলেই মিটিমিটি হাসতে শুরু করলো পিয়াস ভাইয়া। আসলে পিয়াস ভাইয়া হচ্ছে আমার প্রাইভেট টিউটর। পিয়াস ভাইয়ার মা অসুস্থ থাকায় তাদের গ্রামের বাড়ি গিয়েছিল কিছুদিনের জন্য। স্যার বাদেও পিয়াস ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে একদম ভাই বোনের মতোই, তাই তো ভাইয়া বলেই ডাকি। আমি একটু নাক মুখ ফুলিয়ে বললাম, মোটেই না ভাইয়া, আমি মোটেই ফাঁকিবাজি করিনি। তুমি ছিলে না, কিন্তু আমি আমার পড়াগুলো ঠিক সময়ে কমপ্লিট করেছি। সাক্ষী মামুনি আর ভাবি আছে। রুকুজকে মামুনি আর ভাবির দিকে তাকিয়ে বললাম, কি হলো, তোমরা কিছু বলো না কেন? আমি কি ফাঁকিবাজি করেছি মামুনি? হাসি মুখেই জবাব দিল মামুনি, একদমই না। পিয়াস, তোমার অবর্তমানে আমার মেয়ে কিন্তু নিজের পড়াশোনা ঠিকঠাক করেছে, একটুও ফাঁকিবাজি করেনি। আমাদের কথার মাঝেই উঠে এলো কাব্য।
মুখের ভাবখানা এমন যেন ওনাকে কেউ জোর করে করলা আর নিম পাতার জুস একসাথে খাইয়ে দিয়েছে। কাব্য এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওনাকে পাত্তা না দিয়ে ভাইয়ের সাথে কথা বলতে উদ্যত হলাম। মামুনি কাব্যর দিকে তাকিয়ে বলল, কাব্য এটা হলো সিকদার স্যার পিয়াস খান, আর পিয়াস ও হলো আমার ছোট ছেলে কাব্য। কাব্যর দিকে তাকিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে দিল পিয়াস ভাইয়া। নাইস টু মিট ইউ। অনিচ্ছার শর্তেও হ্যান্ডশেক করলো কাব্য। নাইস টু মিট ইউ টু। পিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম আমি, ভাইয়া তাহলে চলো আমার ঘরে। এবার যেন বিরক্ত হলো কাব্য, তাই দাঁতে দাঁত পিষে বলল। তোমার ঘর আবার কি? ওই ঘরে কি তুমি একা থাকো? হতবাক হয়ে গেলাম আমি। এই বেটা আবার হঠাৎ করে রাগ দেখাচ্ছে কেন? এর আবার কি হলো? পিয়াসকে সাথে নিয়ে স্টাডি রুমে চলে গেল স্নিগ্ধা। মূলত কাব্যর বলা কথাটা গায়ে লাগাতেই পিয়াসকে স্টাডি রুমে নিয়ে এসেছে স্নিগ্ধা। ভাইয়া তুমি এখানে বসো, আমি আমার রুম থেকে বইগুলো নিয়ে আসি। আলতো হেসে মাথা নাড়ল পিয়াস। মুচকি হেসে বেরিয়ে গেল স্নিগ্ধা। স্নিগ্ধা চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা বই হাতে তুলে নিল ছেলেটি। যতক্ষণ না স্নিগ্ধা আসছে ততক্ষণ এই বইটাই তার সঙ্গী। নিজের মতো করেই রুমে ঢুকলো স্নিগ্ধা। পরপর চোখ গেল বেড়ে বসে থাকা গুরু গম্ভীর কাব্যর দিকে, যার দৃষ্টি নিবদ্ধ মার্বেল বসানো ফ্লোরে। সেই দিকে পাত্তা না দিয়ে নিচের মতো বই নিতে উদ্যত হলো স্নিগ্ধা। কারোর পায়ের আওয়াজ পেয়ে ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো কাব্য। চোখ আটকে গেল সামনে থাকা তার স্ত্রী নামক রমণীর দিকে। কিন্তু এখন মোটেই প্রেম প্রেম পাচ্ছে না কাব্যর। মাথাটা জাস্ট ফেটে যাচ্ছে রাগে। তার বউ তাকে ছেড়ে অন্য পুরুষের সাথে কেন হেসে হেসে কথা বলবে? তার বউ শুধু তার সাথে হেসে হেসে কথা বলবে, আর কারোর সাথে নয়। ভাবনার মাঝেই বেড ছেড়ে উঠে সোজা স্নিগ্ধার পিছনে গিয়ে দাঁড়ালো কাব্য। আর একটু হলেই কাব্যর বলিষ্ঠ বুকটা স্নিগ্ধার পিঠ ছুঁই ছুঁই। সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার, সে তো নিজের কাজে ব্যস্ত। বড্ড বিরক্ত বোধ করলো কাব্য। ঠায় দাঁড়িয়ে রইল স্নিগ্ধার পিছনে। হুট করে পিছন ঘুরতেই কোনো এক শক্ত কিছুর সাথে দুম করে বাড়ি খেলো স্নিগ্ধা। বাপরে, এত জোরে লেগেছে মনে হচ্ছে যেন মাথাটা ফেটেই গেল। কিন্তু ধাক্কাটা খেলো কিসের সাথে সেটাই তো বুঝলো না। তার পিছনে পিলার আসলো কই থেকে আজব। তৎপর চোখ তুলে তাকালো মেয়েটা। তাকানোর সাথে সাথে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। এই ছেলে তার পিছনে কি করছিল? মতলব কি এই ছেলের? এসব ভাবতে ভাবতে কাব্যর থেকে চোখ সরিয়ে নিজের কাজে আবারও ব্যস্ত হলো স্নিগ্ধা। এবার যেন কাব্যর রাগটা পৌঁছিয়ে গেল চরম সীমায়। কাব্যকে পাশ কাটিয়ে নিজের বইগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো স্নিগ্ধা। হ্যাচকা টানে স্নিগ্ধাকে নিজের বাহুতে এনে ফেললো কাব্য। সব বইগুলো ধপধপ করে পড়ে গেল নিচে। ধপ করে মাথায় আগুন জ্বলে উঠলো মেয়েটার। পেয়েছে কি এই ছেলে? সব সময় হাত পা ধরে টানাটানি করে। দড়ি নাকি যে সে সব সময় টানাটানি করে লম্বা করবে তাকে? সমস্যা কি? হাত ধরে টানলেন কেন? কি পেয়েছেনটা কি? যখন তখন অপমান করেন, এখন আবার টানাটানি শুরু করেছেন। প্রবলেম কি আপনার? ভ্রু কুচকে কথাগুলো বলল স্নিগ্ধা। দাঁতে দাঁত পিষে হিস হিস করে পড়ে উঠল কাব্য। ওই ছেলের সাথে এত হেসে হেসে কথা বলছিলে কেন? কারণটা কি? কুচকানো ভ্রু সোজা হয়ে গেল স্নিগ্ধার। পাল্টা প্রশ্ন করলো, কোন ছেলে? আহারে বাচ্চা, তুমি কোন ছেলের কথা বলছি বুঝতে পারছো না? যে ছেলেকে নিয়ে স্টাডি রুমে চলে গেছো, ওই ছেলে। হাসছিলে কেন ওর সাথে এত তুমি? পিয়াস ভাইয়ের সাথে আমি হাসাহাসি করি বা গড়াগড়ি খাই, তাতে আপনার কি? হ্যাঁ, কই, আমার সাথে তো এত হেসে কথা বলো না। আমার সাথে যখন কথা বলো তখন মনে হয় কি বিশ্বের সব তেতো কথা তোমার মুখে আসে, আর যখন ওই ছেলের সাথে কথা বলো মনে হয় মুখ থেকে মধু ঝরছে। স্নিগ্ধা বুঝলো মানুষটা জেলাস, তাই আরেকটু জেলাসি বাড়ি দিতে বলল। কারণ আপনি একটা নিম পাতা, যাকে দেখলে মুখ থেকে অটোমেটিক তিতো কথা বেরোয়। আর পিয়াস ভাইয়া হলো মধুর ডিব্বা, যার সাথে কথা বললে মুখ থেকে অটোমেটিক মধু জোরে জোরে পড়ে। বুঝেছেন মিস্টার করলা? রাগ যেন তরতর করে বাড়লো কাব্যের। স্নিগ্ধার কোমর চেপে ধরে আরেকটু নিজের কাছে টেনে পড়ল। তুমি শুধু আর শুধু মাত্রই কাব্য আহমেদ চৌধুরীর, বুঝেছো?
তোমার জীবনটা আমার নামে লেখা হয়ে গেছে, আর আমার জীবনটা তোমার নামে। গট ইট? স্নিগ্ধা চমকালো, থমকালো। এত জেলাসি মানুষটার ভিতর। আচ্ছা, এটা কি শুধুই জেলাসি থেকে বলছে নাকি ভালোবেসে বলছে কথাগুলো? ফের নিজের ভাবনাতেই হাসি পেল স্নিগ্ধার। যেই মানুষটা তাকে মাত্র কয়েকদিন ধরে চেনে, যাকে জোর করে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটা বাসবে ভালো? হয়তো জেলাসি থেকেই বলছে কথাগুলো। হঠাৎ করেই অন্য একটা ছেলেকে মেনে নিতে পারছে না মানুষটা, তাই এত হিংসা ওর ভাবনার মাঝেই বলে উঠল কাব্য। ওই ছেলের আশেপাশেও যেন না দেখি তোমাকে। পড়াতে এসেছে, পড়াবে, চলে যাবে। এত হাসাহাসি করার কি আছে এখানে? তাকালো স্নিগ্ধা কাব্যর পানে, ফের নিজের কণ্ঠে তেজ মিশিয়ে বলল, আপনি বললেই শুনতে হবে নাকি আমায়? দরকারে আমি সুপার গ্লু দিয়ে পিয়াস ভাইয়ের পিঠের সাথে নিজের পিঠ লাগিয়ে রাখবো। কি করবেন আপনি? বাঁকা হাসলো কাব্য, ফের বলল, তুমি ভাবতেও পারছো না কি করবো স্নিগ্ধা রানী। আর একবার যদি দেখি ওই ছেলের দ্বারে কাছেও তোমায়, তাহলে বিষয়টা খুব খারাপ হবে, খুবই দুঃখজনক হবে তোমার জন্য। সরি টু সে, বাট আমি এমন কিছু করতে বাধ্য হব যেটাই করে তুমি নিজে আমায় নিয়ে ভাবতে বাধ্য হও। বলেই এক চোখ টিপ দিল কাব্য। ভয় পেল স্নিগ্ধা, তবুও এটা কাব্যর সামনে প্রকাশ না করে মুখে সেই আগের মতোই রাগ আনার চেষ্টা করে হালকা ধাক্কা দিল কাব্যর বুকে। আসছে আমার বীর পুরুষ, বললেই যেন আমি ভয় পেয়ে যাব। যা করার করে নিন আপনি, যান। আবারও ধাক্কা মারল স্নিগ্ধা কাব্যর বুকে, কিন্তু এক চুলও নড়াতে পারল না কাব্যকে। সরুন তো, বাইরে যাব আমি। বলেই নিজ থেকে নিজের বইগুলো তুলে বেরিয়ে গেল স্নিগ্ধা। সেদিকে তাকে বাঁকা হাসলো কাব্য। চ্যালেঞ্জ করলে তো স্নিগ্ধা রানী? ওকে, যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চোখে মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। এক দৌড়ে স্টাডি রুমের সামনে এসে থামলো স্নিগ্ধা, বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো সামনে। বাবারে, কি ভয়ঙ্কর কথাবার্তা এই ছেলের। প্রথম দিন তো ব্যাটাকে ভালোই ভেবেছিলাম, কিন্তু না, এই ব্যাটা তো দেখি আস্তে একটা খবিশ বজ্জাত। কি সব কথা! রাগী গজগজ করতে করতে স্টাডি রুমের ভিতর ঢুকলো স্নিগ্ধা। স্নিগ্ধাকে গজগজ করতে দেখে চিন্তিত হলো পিয়াস, তাই কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করে বসলো, কি হয়েছে স্নিগ্ধা, এমন রেগে আছিস কেন? আর বলো না, এই বজ্জা। এইটুকু বলেই থেমে গেল মেয়েটা। বজ্জ কি? না, কিছু না। আসলে একটা বই খুঁজে পাচ্ছিলাম না ভাইয়া, তাই বিরক্ত লাগছিল। আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আমি তোকে এখানে পড়াতে এসেছি, নাস্তা করতে আসিনি। স্নিগ্ধা, দিন দিন বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস তুই। এবারে A+ না পেলে মায়ের একটা মারিতে পড়বে না কিন্তু। সরি ভাইয়া, আর এমন হবে না। স্নিগ্ধার বাচ্চাদের মতো বলা কথাটাই হেসে ফেলল পিয়াস। হাসি একটু জোরেই ছিল, যা ড্রয়িং রুমে বসে থাকা ব্যক্তিটার কান পর্যন্ত পৌঁছতে বেশি সময় লাগলো না। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের দাঁত চেপে বসে রইল। আচ্ছা, আর সরি বলতে হবে না, আয় বস। পড়ানো শেষ করে স্টাডি রুম থেকে বেরিয়ে আসলো স্নিগ্ধা ও পিয়াস। ড্রয়িং রুমে বসেছিল কাব্যসহ পরিবারের সবাই। কাব্য তাকালো এক পলক স্নিগ্ধার দিকে, একই সময় তাকালো স্নিগ্ধা নিচেও। অতঃপর চোখাচোখি হয়ে গেল দুজনের। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল স্নিগ্ধা, মনে মনে ভাবল, কি ভয়ঙ্কর চাহনি রে বাবা। আরে ফিয়াজ যে, অনেকদিন পর দেখা। তা কেমন আছো বাবা? হাসি মুখে বললেন অমর চৌধুরী। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। আসো আসো, বসো, একসাথে সবাই চা খায়। হাসি মুখে কাব্যর বাবার পাশে বসলো পিয়াস। স্নিগ্ধা মা, ফিয়াজকে চা দে। হ্যাঁ, দিচ্ছি। বাবাই আর চোখে কাব্যর দিকে তাকিয়ে কথাটা বললো স্নিগ্ধা। এদিকে কাব্য বেচারা রাগে ফুঁসছে, পারছে না শুধু এই পিয়াস নামক হতচ্ছাড়া নাক ফাটাতে। তুই স্যারের মতো থাকবি, পড়াবি, চলে যাবি, তুই এত পীড়িত করবি কেন আজও? আচ্ছা, তোমরা আড্ডা দাও, আমি রুম থেকে আসছি। বলেই নিজের রুমের দিকে চলে গেল স্নিগ্ধা। কিছুক্ষণ পর কাব্য নিজেও উঠে চলে গেল রুমে। রুমে ঢোকার সাথে সাথে দরজা লক করার আওয়াজ পেল স্নিগ্ধা।
পিছন ঘুরে তাকালো তৎক্ষণাৎ, দেখলো কাব্য দরজা লক করে দিয়ে ঠোঁটে শয়তানি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গেল মেয়েটা, ঘাবড়ানোর কণ্ঠেই বলল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? বউয়ের সাথে রোমান্স করব তাই। সোজা উত্তর কাব্য। ভরকে গেল স্নিগ্ধা। মানে? মানে মানে হলো বলতে বলতে এগিয়ে আসতে শুরু করলো কাব্য। তৎক্ষণাৎ পিছাতে থাকলো স্নিগ্ধা। একটা সময়ের পর পিঠ থেকে গেল দেওয়ালে। সরতে চাইল স্নিগ্ধা, কাব্য দিল না তাকে সরতে, উল্টো নিজের বলিষ্ঠ দুটো হাত রাখলো স্নিগ্ধা দুই পাশে। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল মেয়েটা। তোমাকে না বলেছিলাম ওই ছেলের আশেপাশে না যেতে? কথা কানে যায় না তোমার, তাই না? উত্তর দাও না কেন, কথা বলো। ওই মেয়ে, তাকাও আমার দিকে, তাকাও। দুদিকে মাথা নাড়ল স্নিগ্ধা, যার অর্থ সে তাকাবে না। তাকাতে বলছি না আমি, তাকাও জলদি। ভয়ে ভয়ে তাকালো স্নিগ্ধা, দেখলো কাব্য নিষ্পলক চেয়ে আছে তার দিকে। কি দেখছেন এমন করে? চমকালো ছেলেটা। কই কিছু না। তোমাকে না বলেছিলাম ওই ছেলের সাথে বেশি মিশতে না? তাহলে স্টাডি রুম থেকে এত হাসাহাসির সাউন্ড আসছিল কেন? ওই আসলে কি আসলে নকলে করছো, সোজাসুজি বলো। আসলে তোমাকে না বলেছিলাম ওই ছেলের সাথে আবার মিশলে খুবই খারাপ হবে তোমার সাথে? শুনলে না তো? সো নাও রেডি মিসেস কাব্য পানিশমেন্ট পাওয়ার জন্যে? পানিশমেন্ট? পানিশমেন্ট। আর পানিশমেন্টটা হলো এই যে বলে ঠোঁট কামড়ে হাসলো কাব্য। কি? তোমাকে এই মুহূর্তে আমায় লিপ কিস করতে হবে। হোয়াট? ইয়েস মিসেস কাব্য, রেডি তুমি? দেখুন। হ্যাঁ দেখাও না, কি দেখাতে চাও? ছি, অসভ্য। তোমার মাইন্ড এত খারাপ কেন মিসেস কাব্য? মানে? মানে তুমি দেখার কথা বললে তাই আমি বললাম কি দেখাতে চাও বলো। সে যাই হোক, শুনুন। শোনাশুনি পরে হবে, আগে কিসটা দাও মিসেস কাব্য, কাম ফাস্ট। বলেই নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গেল স্নিগ্ধার দিকে। চোখ মুখ খিচিয়ে বলে উঠল স্নিগ্ধা। দেখুন, আপনি যা ভাবছেন সেরকম কিছুই নয়। আসলে পিয়াস ভাইয়া আমাকে বোনের চোখে দেখে, আর আমিও তাকে ভাই চোখেই দেখি। আপনি যা ভাবছেন ওগুলো সব ভুল। একদমই কথাগুলো বলে থামলো স্নিগ্ধা। কাব্যর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকালো। সে দেখলো কাব্য তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। আসছিল আমাকে জেলাস করাতে, বলদ একটা। একটু কাছে আসতেই সব গড়গড় করে বলে দিল ভিতর ডিম। স্নিগ্ধার মাথায় গাঁটটা মেরে চলে গেল কাব্য। এদিকে স্নিগ্ধা কাব্যর গাঁটটা মারা জায়গায় হাত বুলাতে বুলাতে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো কাব্যের যাওয়ার পানে। আনমনি আওড়ালো ফের। বলদ, আমার পতিদেব দেখি সেই চালাক। মুচকি হাসি স্নিগ্ধার মুখে। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে কাব্য যত রকম ভাবে পেরেছে স্নিগ্ধাকে জ্বালিয়ে গেছে। স্নিগ্ধাও থেমে থাকেনি, সেও প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। আজকে চৌধুরী বাড়িতে খুশির আমেজ। মিসেস চৌধুরী রান্নাঘরে ব্যস্ত নানা রকম পদ বানাতে, তাকে টুকটাক সাহায্য করছে মিষ্টি। এদিকে স্নিগ্ধা ব্যস্ত পুরো বাড়ি পরিপাটি করে সাজাতে। এত আয়োজনের একটাই কারণ, আজকে কাব্যর ছেলেবেলার বন্ধুরা আসছে কাব্যর সাথে দেখা করতে। কাব্য বিদেশ থেকে ফিরেছে জানতে পেরেই তারা মরিয়া হয়ে উঠেছে প্রিয় বন্ধুর সাথে দেখা করতে। কাব্যর বন্ধুদের বন্ধু বলা ভুল, পরিবারের সদস্য বলা বেশি চলে, কারণ ওরা চৌধুরী বাড়িতে আসলে এমন করে থাকে যেন ওরা এই বাড়িরই ছেলে মেয়ে, কাব্যর ভাই বোন। কাব্যর বাবা মাও ওদের সেরকম করে ট্রিট করেন যেন ওরা সবাই এই বাড়ির ছেলে মেয়ে। ফোনে কথা বলতে বলতেই ঘর থেকে বেরোলো কাব্য। ওর বন্ধুরা সব কতদূর পৌঁছিয়েছে সেটা জানতে কল করা। সেই মুহূর্তে স্নিগ্ধাও বাইরে থেকে কয়েক থোকা বকুল ফুল নিয়ে দরজা থেকে ঢুকলো। ফলস্বরূপ দুজনে খেলো এক ধাক্কা। উফ, মাগো, দিল রে দিল, আমার দাঁতটাই ফাটিয়ে দিল। হেই, কোন অন্ধর ঘরে অন্ধরে? বলেই সামনের দিকে তাকালো স্নিগ্ধা, দেখলো কাব্য ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, বিশ্ব অন্ধ আপনি ছাড়া কেউ হতেই পারে না। এই মিয়া, দেখে চলতে পারেন না খাম্বা একটা? ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই খাম্বা? খাম্বা কাকে বলছো তুমি? ল্যাহ, এতক্ষণ তো জানতাম আপনি শুধু চোখেই অন্ধ, কিন্তু না, এখন তো দেখছি আপনি কানেও কালা। আপনি খাম্বা, বুঝেছেন? এই 4 ফুটিয়া ডোরিমন, মুখ সামলে কথা বলো।
কি আমি 4 ফুটিয়া ডোরেমন? অবশ্যই, আমি খাম্বা হলে তুমিও ডোরেমন। হেলতে দুলতে দাপাস দাপাস করে পড়ে যাও আর এর ওর সাথে ধাক্কা খেতে থাকো শুধু। আমি ডোরেমন হলে আপনি 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 উগান্ডার শিম্পাঞ্জি। তাহলে তুমি শিম্পাঞ্জিনি। 1 মিনিট, শিম্পাঞ্জিনি আবার কি? শিম্পাঞ্জির ফিমেল ভার্সন শিম্পাঞ্জিনি, যেটা তুমি। কাব্যর বাচ্চা। চেঁচিয়ে বলে উঠল স্নিগ্ধা। আমার এখনো বাচ্চা হয়নি, তবে তুমি চাইলে হতেও পারে। এক চোখ টিপ দিয়ে বলল কাব্য। ভরকে গেল স্নিগ্ধা। এটা কি লেভেলের বজ্জাত! ওদের ঝগড়ার মাঝে রীতিমতো ছুটে এলো কাব্যর বাবা মা সহ মিষ্টি ও আদ্র। ওদের ঝগড়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সবাই। হুশ, আসতে বলে উঠল কাব্যের মা। কি হচ্ছে এখানে? থামবি তোরা? দেখো না মামুনি, আমি বকুল ফুল নিয়ে আসছিলাম আর এই অন্ধ বেটা কি জোরে একটা ধাক্কা দিয়েছে, আমার মাথাটা মনে হয় ফেটেই গেছে। এই ডোরেমন, একদম মিথ্যা বলবা না। আমি মারিনি, তুমি মেরেছো ধাক্কা। মোটেই না, আপনি মেরেছেন। না, তুমি। আপনি? তুমি। তোরা থামবি? আরে একবার ঝগড়া করলে এই খুন্তি দুজনের পিঠে ভাঙবো আমি বলে দিলাম। রেগে বলে উঠলেন মিসেস চৌধুরী। দুজনেই চুপ হয়ে গেল, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে ফুঁসছে দুজনে। এতক্ষণে মুখ খুললেন কাব্যের বাবা। আসলে সমস্যাটা হয়েছে কি, তোরা দুজন এভাবে ঝগড়া করছিলি কেন? আমি কিছুই বলবো না, যাই বলি দোস্ত আমারই হবে। তোমাদের এই আদরের বৌমাকে জিজ্ঞেস করো কি হয়েছে। ভেঙচি কাটলো স্নিগ্ধা। হিংসা হয় নাকি আপনার? দেখো না বাবাই, আমি আসছিলাম আর তোমার এই গুণধর ছেলে এত জোরে একটা ধাক্কা মেরেছে। মোটেই আমি না, তুমি মেরেছো। কাব্য থাম। চোখ রাগিয়ে বলল মিসেস চৌধুরী। স্নিগ্ধা না হয় ছোট মানুষ, তুই তো ছোট নস। ওর সাথে এমন ভাবে ঝগড়া করছিস কেন তুই? কিন্তু মা, আমি। আরে একটা কথা শুনতে চাইছি না এই বিষয়ে আমি। আচ্ছা মা, সত্যি করে বলো তো, আমি কি আসলেই তোমাদের ছেলে নাকি আমায় ছোটবেলায় হসপিটাল থেকে নিয়ে এসেছিলে? আরে আমি তো এটা তোকে সেই ছোটবেলা থেকেই বলে আসছি। বাবা মা তোকে ছোটবেলায় নর্দমার ধারে কুড়িয়ে পেয়েছিল, তুই তো বিশ্বাসই করিস না। দাঁত বের করে বলল আদ্র। আদ্রের কথায় ফিক করে হেসে উঠল স্নিগ্ধা আর মিষ্টি। ভাইয়া চুপ থাক, বাবের সামনে সব ফাঁস করে দিতে বাধ্য করিস না, বলে দিলাম। কি ফাঁস করবে দেবরজি? ভ্রুকুচকে বলল মিষ্টি। জানো ভাবি। তৎক্ষণাৎ কাব্যর মুখ চেপে ধরল আদ্য। চুপ থাক ভাই, আমার সুখের সংসারে আগুন লাগাস না ভুলভাল কিছু বলে। শয়তানদের মতো হাসলো কাব্য। তৎক্ষণাৎ কাব্যর ফোন বেজে উঠল। এসে গেছে ওরা সবাই। কাব্য সহ আদ্র চলে গেল ওদের এগিয়ে আনতে। কাব্যর বন্ধুরা চৌধুরী বাড়িতে আসার সাথে সাথেই পুরো বাড়ি মুহূর্তেই জমজমাট হয়ে উঠল। মোট ওরা এসেছে 6 জন, 3 জন মেয়ে 3 জন ছেলে। রিমা, প্রীতি, তিয়াশা, দিদার, অয়ন, রাতুল। এদের মধ্যে অয়ন ও প্রীতি হাজব্যান্ড ওয়াইফ। রাতুল আর রিমারও প্রণয় চলছে স্কুল লাইফ থেকে। সামনেই তাদের বিয়ে। তিয়াশা এখনো সিঙ্গেল। আর দিদার তার কথা বাদই দিলাম, সে এসব প্রেম প্রীতিতে বিষয়ে নেই। সে একটু খাদ্যরসিক মানুষ। আসার সাথে সাথে ডাইনিং টেবিলে বসে গেছে খেতে। খাচ্ছে আর সামনে কাব্যর মায়ের প্রশংসা করে যাচ্ছে। উফ আন্টি, তোমার হাতের রান্নাটা জাস্ট অসম। জোস, মনে হচ্ছে এখানেই থেকে যাই সারা জীবন। উফ পেটু, আর খাস না, সেই কখন থেকে খেয়েই যাচ্ছিস। আমাদের জন্য একটু বাঁচিয়ে রাখিস। মজা করে বলল প্রীতি। তুই চুপ থাক সুন্নি। আমার খাওয়ার দিকে তোর এত নজর কেন? তোর ইচ্ছা হলে তুইও বসে পড় খেতে। মুখের কাবাবটা চিবোতে চিবোতে বলল দিদার। বিড়বিড় করে বলল অয়ন। এসব কি আর তার পছন্দ হবে? তার তো আমার মতো শান্তশিষ্ট ছেলেটার মাথায় পছন্দ খাওয়ার জন্য। প্রীতি না শুনলেও বাকি সবাই শুনেছে। জোরে জোরে হেসে উঠল সবাই। ওদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন হাসছিস কেন রে তোরা? ফের অয়নের দিকে তাকিয়ে বলল, এই ওরা এরকম ভাবে হাসছে কেন? ভরকে গেল অয়ন। এই মেয়ে যদি শোনে তাকে নিয়ে ও ওদের বন্ধুদের সামনে মজা করেছে, তাহলে মাথার চুল আর অবশিষ্ট থাকবে না একটাও। ভেবেই নিজের চুলে হাত বুলালো অয়ন। ফের দাঁত কেলিয়ে বলল, ওই দিদারের খাওয়া থেকে হাসছে সবাই। অয়নের কথা বলার ধরন দেখে ফিক করে হেসে দিল সবাই।
পাশেই কাব্য নিচে ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে হাসতে হাসতে কথা বলছে। ওদের হাসাহাসি করার মাঝেই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে হাসি মুখে জড়িয়ে ধরলো কাব্যকে। মুহূর্তেই পরিবেশ হয়ে গেল ঠান্ডা। ঠান্ডা পরিবেশের মধ্যেই ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ। সারপ্রাইজ! হে কাব্য বেবি, কেমন আছে তুমি? মেয়েটাকে নিচের থেকে সরিয়ে বলল কাব্য। লিজা, তুমি এখানে? তুমি বাংলাদেশ আসবে জানাওনি তো আমাকে? হ্যাঁ জানি, এই কারণে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ? বলে আবার জড়িয়ে ধরতে নিল কাব্যকে। 2 কদম পিছিয়ে গেল কাব্য, ফির বলল, বিহেভ ইউর সেলফ লিজা। এটা লন্ডন নয়, এটা বাংলাদেশ, তাই লিমিটে থাকো প্লিজ। ওই কামান কাব্য, আমিও জানি এটা বাংলাদেশ। তাতে কি হয়েছে? আমি কি তোমায় জড়িয়ে ধরতে পারি না? না, পারো না, কারণ এখানে আমার মা, বাবা, ভাই, ভাবি, আমার বন্ধুরা সবাই আছে। আর এটা লন্ডন না যে সবাই বিষয়টাকে নর্মালি নেবে। এটা বাংলাদেশ, এখানে ছেলে মেয়েরা চাইলেই একে অন্যকে জড়িয়ে ধরতে পারে না, বুঝেছো তুমি? আর তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে দেখলেই আমাকে জড়িয়ে ধরতে হবে তোমার। কাব্য, এমন করে বলছো কেন তুমি? আমার তো বেস্ট ফ্রেন্ড, তাই না? সেই সুবাদে একটু তো জড়িয়েই ধরতে পারি। এত কিছুর মধ্যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্নিগ্ধা। যদিও তার চোখে দোষটা কাব্যরই। নিশ্চয়ই মেয়েটার সাথে এই ছেলের কিছু ইটিশ পিটিশ আছে, তাই তো এই সাদা বান্দরি আসার সাথে সাথেই একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে এই ব্যাটের কোলে উঠে বসেছে। হ্যাঁ, যত সব ঢং। আমার আগেই বোঝা উচিত ছিল এই ব্যাটার চরিত্রের সমস্যা আছে, লুচ্চা একটা। নিজের ভাবনায় নিজেই মত্ত স্নিগ্ধা। স্নেহার মতোই বাড়ির আর সকল সদস্য স্তব্ধ হয়ে গেছিল। মেয়েটাকে দেখেই তো বোঝা যাচ্ছে আদরের ঘরে দুলালি। তার গায়ে দেখো অর্ধেক জামা নেই বললেই চলে, হাঁটুর ওপরে পর্যন্ত একটা শর্ট স্কার্ট আর ক্রেপ টপ পরে কি সুন্দর নাচতে নাচতে দাঁড়িয়ে আছে সবার সামনে। ছি, লজ্জাও করে না। ফিসফিস করে বকবক করছে মিষ্টি। পাশ থেকে আদ্রও ফিসফিস করে বলল, কি ফিস করছো বউ? জোরে বলো, আমিও একটু শুনি। হুট করে তেতে উঠল মিষ্টি। গরম চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল, তোমারও কি এমন কোনো স্পেশাল বান্ধবী আছে? পড়তে গেল আদ্র। ছি, এসব কি বলছো বউ? আমার জীবনে তুমি ছাড়া আর কেউ স্পেশাল নেই, সত্যি। ঢং বাদ দাও। এই শোনো, যদি তোমারও এমন কোনো স্পেশাল বান্ধবী থাকে না, তাহলে আগে তোমার ওই বান্ধবীর চুল ছিঁড়বো, তারপর তোমার টাকলা বানাবো। মনে রেখো কথাটা। গজ গজ করতে করতে স্নিগ্ধার পাশে চলে গেল মিষ্টি। বেচারা আদ্র বিড়বিড় করছে আর বলছে, ভাইরে ভাই, দোষ করলো কে? আর বউয়ের কাছে ধোলাই খেলো কে? গাধা একটা, তোকে কে বলেছে বিদেশে গিয়ে একটা সাদা কাককে বান্ধবী বানাতে? দিল তো বাস। তারপরে আবার কাঁদো কাঁদো মুখে বলে উঠল, এবার আমার ভাইটার জন্য কষ্ট লাগছে, বেচারা। স্নিগ্ধা না জানি ওর কি করে। স্নিগ্ধা তো মিষ্টির থেকেও ডেঞ্জারাস। এসবের মাঝেই ভেসে আসলো কাব্যের মায়ের কণ্ঠ। মেয়েটা কে রে কাব্য? ভাবনায় ছেদ পড়ল স্নিগ্ধারও। ভ্রুকুচকে তাকিয়ে রইল কাব্যর দিকে উত্তরের আশায়। লন্ডনে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম মা, ক্লাসমেট ছিলাম। শুধু ক্লাসমেট ছিলাম কাব্য বেবি? লাজক ভঙ্গিতে বলল লিসা। ভ্রুকুচকে তাকালো কাব্য সহ স্নিগ্ধা। এবার যেন স্নিগ্ধা সহ্য হচ্ছে না এই মেয়েকে, সাথে কাব্যকেও। ব্যাটা কত বড় বচ্চার। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কাব্য। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমরা কি শুধু ক্লাসমেট ছিলাম নাকি? আমরা তো সব থেকে ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড। তোমার মনে নেই ইউনিভার্সিটিতে সবাই ভাবতো তুমি আর আমি রিলেশন করি, আমরা কাপল। সবার মুখে মুখে আমাদেরই নাম ছিল। সবাই আমাদের জুটিটাকে কত পছন্দ করতো। এটা ভুল ধারণা তোমার সাথে ইউনিভার্সিটির সকলেরও। তুমি বোধহয় ভুলে গেছো, আমি সবার সামনে ক্লিয়ার করে দিয়েছিলাম আমরা শুধু ক্লাসমেট, এর বাইরে কিছুই না। আর বেস্ট ফ্রেন্ডের কথা বলছো, তাদেরকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম। ওদের জায়গাটা কেউ নিতে পারবে না, বুঝেছো? তারা আজকে আমাদের বাড়িতেও উপস্থিত আছে।
বলেই রিমা, প্রীতি, তিয়াশা, অয়ন, দিদার, রাতুলের দিকে আঙ্গুল তাক করলো কাব্য। ওই যে দেখছো ওইখানে 6 জন, ওরাই হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার আরেক অংশ। ওদের জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না। লিসা ওদের 6 জনের দিকে তাকিয়ে দেখলো। ওরা দাঁত কেলিয়ে তাকিয়ে আছে কাব্যর দিকে। চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। রাগে অপমানে শরীর জ্বলে উঠল লিসার। ফের বলল কাব্য, আরেকটা কথা, আমাকে ইনফর্ম না করে আমার বাড়িতে এসো না লিজা, এটা ভালো দেখায় না। আর আমরা নিজেরাও প্রস্তুত না থাকতে পারি, আসার আগে আমায় ইনফর্ম করে দেবে, ঠিক আছে? এই মেয়েটাকে কাব্য কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া মেয়ে একটা। ইউনিভার্সিটিতে ও সবাইকে ওই বলে বেড়াতো ওর কাপল, ওরা কাপল। এটা জানার পর থেকে কাব্য আরোই পছন্দ করে না একে। কাব্যর দিকে তাকিয়ে বলল, আই এম সরি কাব্য, আমি বুঝতে পারিনি তুমি এমনভাবে রিয়েক্ট করবে, জানলে আমি কখনোই আসতাম না। ইটস ওকে, এসেছো যখন খাওয়া দাওয়া করে যেও, কেমন? ভাবি খেতে দাও, খিদে পেয়েছে। কিরে তোরা এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। দিদার কাদার নাটক করে বলল, দোস্ত, তুই আমাকে এতটা ভালোবাসিস, জানতাম না তো। এই আনন্দের দিনে আমি আরো 2টো রোস্ট বেশি খাবো, ঠিক আছে? দিদারের কথায় হেসে উঠল সবাই। একে একে সবাই টেবিলে বসে গেল। স্নিগ্ধা আর মিষ্টি ওদের খাবার সার্ভ করতে লাগলো। কাব্যর মা লিজার কাছে গিয়ে বলল, চলো মা, লাঞ্চ করে নেবে। লিজা তাকালো কাব্যের মায়ের দিকে। রাগে খালি পারছে না এখানে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। না চাইতেও মুখে জোরপূর্বক হাসি নিয়েই বলল, না আন্টি, আজ বরং যাই, আরেকদিন আসবো না হয়, আজ আমার তাড়া আছে। বলেই কাব্যর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাব্যর মা সেদিকে একবার তাকিয়ে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। এমনি তো মেয়েটাকে কাব্যর মায়ের একটু পছন্দ হয়নি, গেছে ভালোই হয়েছে। হাসি মজা খুনসুটি সব মিলিয়ে কেটে গেছে আজকের দিনটা। অয়ন, রিমা, তিয়াশা, রাতুল, দিদার, প্রীতি ওরা রাতের ডিনার করে চলে গেছে। সবাই থাকতে বললেও থাকেনি কেউ। তবে এইসব কিছুর মধ্যে একটা জিনিস খারাপ হয়েছে, যেটা হলো স্নিগ্ধা কাব্যকে পুরোপুরিভাবে ইগনোর করেছে। কাব্য বুঝতে পারলো কিছু বলেনি। সারাদিন সবাই ছিল দেখে। রাত 10টা 40। খাওয়া দাওয়া করে আড্ডায় ব্যস্ত হয়েছিল বড় ভাই আর বাবার সাথে। কাব্য ও স্নিগ্ধা উপরে চলে এসেছে অনেক আগে। কাব্য রুমে ঢুকে দেখলো স্নিগ্ধা বিছানা ঠিক করছে বলা ভুল হবে, রীতিমতো বালিশ কাঁথা ছড়াছড়ি করছে আর কি যেন বিড়বিড় করছে। কাব্য ভালো করে বুঝতে পারছে স্নিগ্ধা আর কাউকে না, কাব্যকে গালি দিচ্ছে। দরজায় পিঠ লাগিয়ে নিজের ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। হঠাৎ করে বলে উঠল, বালিশগুলোর উপরে এমন নির্যাতন করছো কেন? বেচারাগুলো কষ্ট পাবে তো। ভ্রুকুচকে তাকালো স্নিগ্ধা। কাব্যর পানে ফের মুখ ঘুরিয়ে নিল কিছু না বলে। কাব্য ভালোই বুঝতে পারছে এটা ঝড় আসার আগের পূর্বাভাস। আজকে তার বউ খেপেছে। কাব্যের কথায় কোনো পাত্তা না দিয়ে স্নিগ্ধা আবারও বালিশগুলো ঠিক করতে লাগলো। স্নিগ্ধাকে আর একটু রাগিয়ে দিতে কাব্য ফের বলে উঠল, ইস, বেচারি বালিশরা, তোদের উপরে কি নির্যাতনটাই না হচ্ছে, এটা দেখে এখন আমার কষ্ট লাগছে। রাগ এবার তরতর করে বেড়ে গেল স্নিগ্ধার। তেরে এসে কাব্যের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি বালিশ নিয়ে ছড়াছড়ি করি, ছিঁড়ে ফেলি বা বালিশ নিয়ে গড়াগড়ি খাই, তাতে আপনার কি? আমার অনেক কিছু। ভ্রুকুচকে তাকালো স্নিগ্ধা। অবশ্যই আমার অনেক কিছু। ঘর আমার, বিছানা আমার, বালিশ আমার, এই ঘরের যাবতীয় জিনিস আমার, আর সামনে থাকা ওই রাগী পরিটাও আমার। বাদবাকি কথাগুলো জোরে বলল, শেষের কথাটা বিড়বিড় করে বলল কাব্য। কারণ এই খেপি শুনতে পেলে কাব্যকে আর আস্ত লাগবে না। ও, তার মানে আপনি এখন এই ঘরে থাকার জন্য খোটা দিচ্ছেন, তাই তো? রেগে মেগে বলে উঠল স্নিগ্ধা। ভরকে গেল কাব্য। সে তো মজা করে বলেছিল, আর এই মেয়ে কি ধরে বসে আছে?
মানে কি বলছো তুমি এসব? অবাক করা কণ্ঠস্বর কাব্যর। বুঝি বুঝি, আমি কি বুঝি না নাকি? ঠিকই জানি আপনার প্ল্যান কি। কি প্ল্যান আমার? কৌতূহল চাহনি কাব্যর। আপনি চাইছেন আমাকে এই ঘর থেকে বের করে দিয়ে আপনার ওই নেকি ষষ্ঠীর জিএফকে ঘরে ঢোকাবেন। হতভম্ব হয়ে গেল কাব্য। তার জিএফ আবার আসলো কোথা থেকে? এসব কি বলছে এই মেয়ে? আমার জিএফ আসলো কোথা থেকে? আহা গো, নেকো পশু আমার জানেন না তাই না? না জানি না, তুমি বলো। বলবো না। আপনি জানেন আপনার জিএফকে। বলছি তো জানি না, তুমি বলো, রাগ উঠাবে না আমার। কেন? ওই যে সকালে যে ঢঙ্গি এসেছিল তার কথাই বলছি, ওই হাফ প্যান্ট পরা। বলে আবারও মুখ ভেঙচালো স্নিগ্ধা। কাব্য এতক্ষণে বুঝতে পারলো স্নিগ্ধার রাগের কারণটা কি। লিজাকে নিয়ে জেলাস হচ্ছে স্নিগ্ধা ভেবেই মনে মনে হাসলো কাব্য। ও আচ্ছা, তুমি লিজার কথা বলছো, এখন বুঝলাম। ঠিকই বলেছ, ও আমার জিএফ। তোমার সাথে বিয়ে না হলে আমি কিন্তু ওকে বিয়ে করতাম। রাগে ঝরে যাচ্ছে স্নিগ্ধার শরীর মন দুটোই। চোখগুলো ছলছল করে উঠল তার। কাব্য বেশ মজা পাচ্ছে স্নিগ্ধার এই অবস্থা দেখে, তাই আরো একটু রাগিয়ে দিতে পড়ল। তবে আরেকটা উপায় আছে কিন্তু। আর চোখে তাকালো স্নিগ্ধার দিকে, দেখলো চোখ মুখ ছলছল করছে, এক্ষুনি কেঁদে দেবে এমন একটা হাব ভাব। কাব্য আর একটু স্নিগ্ধার দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, কি বলবো না কি উপায়টা? দুমদাম পিছিয়ে গেল স্নিগ্ধা, তারপর কাপা কাপা কণ্ঠেই বলল, ঠিক আছে, থাকবো না আমি আর এই ঘরে, চলে যাব আমি। আপনাকেও থাকতে হবে না আমার সাথে, আপনি থাকুন আপনার জিএফকে নিয়ে। বলতে বলতে এই ঘর থেকে বেরোতে উদ্যত হলো স্নিগ্ধা। পেছন থেকে স্নিগ্ধার হাত টেনে ধরল কাব্য। স্নিগ্ধা হাত মুচড়ামুচড়ি করতে ব্যস্ত। কাব্য টান দিয়ে স্নিগ্ধাকে নিজের বুকের উপর ফেললো। স্নিগ্ধা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। কাব্য স্নিগ্ধার কোমরে আরেকটু টান দিয়ে নিজের কাছে আনলো, ফের কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি কি জেলাস ফিল করছেন মিসেস কাব্য? স্নিগ্ধা কিছু না বলেই চুপ করেই রইল। কাব্য স্নিগ্ধাকে আরেকটু নিজের কাছে নিয়ে এসে বলল, শোনো মেয়ে, অবিবাহিত থাকাকালীনও কোনো মেয়ের দিকে তাকাইনি, আর সেখানে আমি তো এখন বিবাহিত, ভাবলে কি করে আমার এত সুন্দর একটা বউ রেখে অন্য মেয়ের দিকে তাকাবো আমি? যেখানে একটা ধানি লঙ্কাকে সামালতে হিমশিম খাচ্ছি, সেখানে আরেকটা। বাইরে ভাই এত শক্তি আমার নেই। মুচকে হেসে বলছে কাব্য। মিতা এবার একটু লজ্জা লজ্জা লাগছে। ছি, নতুন বউ নতুন দিনের সূচনা। জানালার ফাঁক থেকে হালকা রোদ মুখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল কাব্যর। বুকের উপর ভারী কিছু অনুভব করলো। সে মাথাটা একটু তুলে দেখল, তার বুকের উপর শুয়ে আছে এক শুভ্র মায়াপুরী। কি নিষ্পাপ তার মুখখানি, একেবারে ইনোসেন্ট, একটা বাচ্চা মনে হচ্ছে। কে বলবে এই মেয়ে জেগে থাকলে পুরো বাড়ি মাথায় তুলে রাখে, আর এই মেয়েটাই একমাত্র তার, শুধুমাত্র তার অর্ধাঙ্গিনী। আলতো হাতে জড়িয়ে ধরল, তারপরেই আবার ছেড়ে দিল কাব্য। এই মেয়ে যা ডেঞ্জারাস, কাব্য জড়িয়ে ধরেছে জানতে পারলে সুনামি বয়ে ফেলবে তার উপর দিয়ে। স্নিগ্ধাকে আলতো করে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল কাব্য। ঘুম ভেঙে গেল স্নিগ্ধার, আর মোড়া ভেঙে উঠে বসলো, নিজেকে আবিষ্কার করলো বিছানায়। হঠাৎ করে লজ্জারে এসে হানা দিল তাকে। কালকে কাব্যর সাথে ঝগড়া করতে করতে তখন যে বিছানাতেই ঘুমিয়ে পড়েছে জানে না। এদিক ওদিক তাকিয়ে খুঁজল কাব্যকে স্নিগ্ধা। দেখলো কাব্য পুরো রুমে কোথাও নেই। রুমের দরজার লক খোলা, মানে কাব্য অনেক আগেই উঠে নিচে চলে গেছে। অতঃপর ঘড়ির দিকে তাকালো স্নিগ্ধা, 8:50 হয়ে গেছে। বাপরে, কত দেরি হয়ে গেল। কি ভাবছে সবাই? তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল স্নিগ্ধা। সবাই মাত্রই নাস্তা করতে বসেছিল। খাওয়ার মাঝেই উপর থেকে ঢ্যাম করে কিছু একটা পড়ার শব্দে চমকে উঠল। সবাই হন্তদন্ত হয়ে ছুটল সেই দিকে। উপরে আসা মাত্রই সবার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। পরপরে হু হা করে হেসে উঠল কাব্যর হাসি দেখে বাকিরাও হেসে দিল পিক করে।
থাম তোরা, চিল্লিয়ে উঠল কাব্যর মা। মেয়েটা এখানে পড়ে গেছে, কোথায় লেগেছে কি লাগেনি সেটা জিজ্ঞেস না করে তোরা এখানে 32 পাটি দাঁত বের করছিস, যত সব। স্নিগ্ধা মা, পড়লি কি করে তুই? স্নিগ্ধাকে ফ্লোর থেকে তুলতে তুলতে বলল, ব্যথা পেয়েছিস কোথাও? চিন্তিত সুর মিসেস চৌধুরী। স্নিগ্ধা ঠিক হয়ে দাঁড়িয়ে ফের ক্যাবলার কান্তের মতো একটা হাসি দিয়ে বলল, আমার লাগেনি তো মামনি। পড়লে কি করে তুমি? ভ্রু কুচকিয়ে স্নিগ্ধাকে প্রশ্ন করল কাব্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। পড়লি কি করে তুই? আসলে ভাবি, হয়েছে কি, এই পর্দাতে বেঁধে পড়ে গেছি। মাথা চুলকাতে চুলকাতে উত্তর করল স্নিগ্ধা। আসল কথা হলো, স্নিগ্ধা কাব্যর ভাবনায় এতই মত্ত ছিল যে দরজার পর্দা ধরে বাদরের মতো ঝুলতে ঝুলতে এক সময় পর্দা ছিঁড়ে পড়ে গেছে। এমনি এমনি তো তোমায় বলদ বলি না আমি। আহ কাব্য, কি হচ্ছে এটা? হচ্ছেটা কি? মেয়েটা আমার এমনিতে পড়ে গেছে, সত্যি করে বল। মা, ব্যথার পায়ে যাচ্ছিস নি তো? না মামনি, আমার একটু লাগেনি, সত্যি। আচ্ছা, নিচে নিচে আয়, খেতে চলো তোমরাও। পড়লে কি করে তুমি? বললাম তো, পর্দায় বেঁধে পড়ে গেছি। তুমি বলবে আর আমিও বিশ্বাস করব? হাউ ফানি। মিসেস কাব্য, আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। পেটে পেটে শয়তানি আপনার। সত্যি সত্যি বলো, কিভাবে পড়লে? আজব তো, সত্যি কথাই বলছি আমি। এবার আপনি না বিশ্বাস করলে আমার কিছুই করার নেই, যান এখান থেকে। স্নিগ্ধার দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে ফের নিজের দুই হাত ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলতে তুলতে চলে গেল কাব্য। কাব্য যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা দম নিল স্নিগ্ধা। এই খচ্চর বেটা আজকে সত্যিটা জানলে পচানি দিয়ে দিয়ে শেষ করে দিত। বাপরে। আস্তে আস্তে নাস্তা করার জন্য নেমে আসলো স্নিগ্ধা। তখন সবার সামনে ব্যথা পায়নি বললেও পায়ে ঠিকই ব্যথা পেয়েছে। চুপচাপ খেতে বসলো। এসে কাব্য ঠিকই খেয়াল করেছে স্নিগ্ধা কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে। তবুও সেদিকে পাত্তা না দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ করল সে। সকালের নাস্তা শেষ করে স্নিগ্ধার আগেই নিজের রুমে চলে এসছে। কাব্য কিছু কাজ আছে, এগুলো সম্পূর্ণ করবে। আজকে আর অফিসে যাবে না বলে ঠিক করেছে, বাড়িতেই থাকবে। খেয়ে দিয়ে স্নিগ্ধা আস্তে ধীরে ধীরে আসলো নিজের ঘরে। দেখলো কাব্য সোফায় বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে রেখেছে ল্যাপটপের স্ক্রিনের উপর। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। কাব্যর থেকে চোখ সরিয়ে বেডে এসে বসলো। স্নিগ্ধা আস্তে আস্তে ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠছে যেন। ব্যথা কি বেশি পেয়েছো তখন? ভরকে গেল। স্নিগ্ধা ভরকালো দৃষ্টিতেই তাকিয়ে রইল কাব্যর পানে। কপাল কুঁচকে এলো কাব্যর। কি হলো, শুনতে পারছো না এই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে এখন? শাড়ির মতো এমন চিল্লাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি কানে কম শুনি? আজব। তোমার ফাও কথা রাখো। ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার আপাতত। তার মানে বলতে কি চাইছেন আপনি আমি সবসময় ঝগড়া করি? সন্দেহ আছে কোনো? ভাবলেশীন জবাব কাব্যের। আমি? চুপ। বলার মাঝেই মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল স্নিগ্ধাকে। বড্ড বেশি কথা বলো তুমি। যা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দাও। এই তখন কি ব্যথা অনেক বেশি পেয়েছো? বললাম না তখনই ব্যথা লাগেনি আমার, আবার জিজ্ঞেস করছেন কেন? তুমি কি আমায় বোকা পেয়েছো? বলবে আর আমি বিশ্বাস করব? তখন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল কে শুনি? কখন? এদিক ওদিক তাকাতে তাকাতে বলল স্নিগ্ধা যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছে সে। যাই হোক, আমার ভালো করে বোঝা হয়েছে তুমি ব্যথা পেয়েছো কি পাওনি। চুপচাপ বসে থাকো এখানে, আমি আসছি। আর খবরদার, এই ব্যথা পা নিয়ে তুমি যদি নড়ছো তাহলে খবর আছে তোমার। স্নিগ্ধার মনে হলো কাব্য যেন শান্ত কণ্ঠে
ধমক দিল তাকে। তাই বেশি সাহস না দেখিয়ে সেখানেই বসে থাকলো। কিছুক্ষণ পর ফিরে এলো কাব্য, হাতে তার ব্যথার স্প্রে। ওদিকে খেয়াল করে এক লাফ মেরে উঠল স্নিগ্ধা, ভরকে গেল কাব্য নিজেও। কি হলো, এখানে উঠে গেলে কেন? নামো এখান থেকে, এটা স্প্রে করে দিলে ব্যথা কমে যাবে। না না, আমি নামবো না, আমার পা ব্যথা সেরে গেছে, আমি ওই স্প্রে লাগাবো না। এই যে দেখুন না, আমার পা পুরো সেরে গেছে। এদিক ওদিক পা ঘোরাতে ঘোরাতে বলল স্নিগ্ধা। বাচ্চামি বাদ দাও স্নিগ্ধা, নেমে এসো বলছি জলদি। না, আমি নামবো না, ওই স্প্রে লাগালে আমি অক্কা পাবো। তুমি নামবে নাকি আমি উঠবো? আমি উঠলে কিন্তু খবর আছে তোমার। শুনুন না, আপনি তো আমার ভালো বর, ভালো স্বামী, আপনার একটা মাত্র ছোট্ট খাট্ট বউকে কষ্ট দিতে পারবেন আপনি? এসব কথাই বলছি না আমি, নেমে এসো চুপচাপ। তোমার থেকে তো একটা 5 বছরের বাচ্চাও সাহসী। তাহলে ওই বাচ্চাকে গিয়ে স্প্রে মারুন, যান, আমি লাগাবো না। স্নিগ্ধা, রাগ উঠিও না আমার, নামবে হ্যাঁ কি না? এমন করেন কেন? ব্যথা কমে গেছে তো দেখুন। আবারও পা এদিক ওদিক ঘোরাতে শুরু করলো। এবার আর শেষ রক্ষা হলো না, আবারও ব্যথা পেল মৃত, আর্তনাদ করে বসে পড়লো পা ধরে। বেশ হয়েছে, ভালো কথা শোনার মেয়ে তো তুমি না। এখন হয়েছে তো, আবারও ব্যথা পেয়েছো শান্তি? সরি। দেখি পা দেখাও, কোথায় লেগেছে দেখি। শুনুন না, এটা দিলে অনেক জ্বলে, আমি এটা পায়ে দিব না। কিছু হবে না, আমি আছি না। আমার উপরে বিশ্বাস নেই তোমার? তুমি কিছুতে কষ্ট পেতে পারো জেনে শুনে, সেই কাজ কি করব আমি? এবার যেন কিছুটা শান্ত হলো। স্নিগ্ধা পাটা এগিয়ে দিল কাব্যর দিকে, আলতো হাতে পা ধরতেই চোখ মুখ খিসে বন্ধ করলো স্নিগ্ধা, আর এক হাত দিয়ে টেনে ধরলো কাব্যর বুকের কাছে টি শার্টটা। মৃদু হেসে স্প্রে করতে শুরু করলো কাব্য। এই গল্পের সিজন 2 আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।